কুইজ 4 এর সিলেবাসে ডিসইনফেকশন আছে। ডিসইনফেকশন মানে পানি জীবাণুমুক্তকরণ, এবং সেখানে এই লিঙ্কটি দেওয়া আছে বাংলায়, যাতে পড়ে নিতে পারো। বইয়ে যেগুলো লেখা আছে প্রায় সেরকমই, হুবহু না হলেও প্রায় সেরকমই একটা আর্টিকেল বাংলায় করা আছে। তবে এখানে একটা জরুরি জিনিস নাই, যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের জানা দরকার। সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। শুধু ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন না, এর সাথে প্রি ক্লোরিনেশন, পোস্ট ক্লোরিনেশন এবং ডবল ক্লোরিনেশনও বইয়ে দেওয়া আছে। তাই আমরা যদি নেটে সার্চ দিই, এরকম ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন দিয়ে ইমেজ সার্চ দিলে অনেকগুলো এরকম ফিগার পাওয়া যাবে, যার মধ্যে বইয়ের মধ্যে একটা এই ধরনের ফিগার দেয়া আছে। তা সেই ফিগারটা আমরা একটু বুঝে নিলে আমাদের সুবিধা হবে। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের যে ফিগারটি দেওয়া আছে দেখতে অনেকটা এরকম, হয়তো এত লেখা নেই বইয়েরটায়, লেখাগুলো অন্য জায়গায় আছে। প্রথমে আমরা এক্সেসের ব্যাপারটা বুঝি। আমাদের এক্স এক্সেসে দেয়া আছে যে আমি পানিতে কতটুকু ক্লোরিন মিশাচ্ছি সেই ডোজটা, আর এখানে হচ্ছে সেই পানিতে ক্লোরিন মিশানোর পরে যদি আমি আবার ক্লোরিন টেস্ট করি কতটুকু পাওয়া যাবে। মনে হতে পারে এই দুটো আলাদা কেন? আসলে আমি যতটুকু ক্লোরিন দেই ততটুকু ক্লোরিন সবসময় পাওয়া যায় না। এখানে এই গ্রাফটি তার প্রমাণ। প্রথমে যেমন দেখা যায়, যখন আমি ক্লোরিন দিচ্ছি পানিতে, কিন্তু টেস্ট করলে ওখানে কোনোই ফ্রি ক্লোরিন আমরা পাবো না, কারণ ক্লোরিনগুলো অন্য জায়গায় বিক্রিয়া করে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রি ক্লোরিন আকারে থাকতেছে না। তারপরে আমি ক্লোরিন দিচ্ছি, ক্লোরিন পাওয়া যাচ্ছে পানিতে, কিন্তু যত দিচ্ছি তার চেয়ে কম পাওয়া যাচ্ছে নিঃসন্দেহে, কারণ প্রথম দিকে তো ওগুলো খরচ হয়ে গেছে। তারপর দেখা যায় আবার এক পর্যায়ে কমছে, আবার বাড়ছে। তো এই যে আমার নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে ক্লোরিন দিলে সে অ্যাভেলেবল ক্লোরিনের বা রেসিডুয়াল ক্লোরিনের, সেইগুলোকে এইভাবে গ্রাফে প্লট করা হয়, এবং এগুলোকে বইয়ের মধ্যে জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 4 আকারে চিহ্নিত করা আছে। এবং জোন 1-এ কী ঘটে, এই ফিগারটির নিচে দেখবা টেক্সটে লেখা আছে, এই যে এই লেখাগুলোই, যে জোন 1-এ কী হয়, ডিস্ট্রাকশন অফ ক্লোরিন রেসিডুয়াল বাই রিডিউসিং কম্পাউন্ডস, অর্থাৎ এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনটাকে নষ্ট করে ফেলতেছে। জোন 2-তে কী হচ্ছে, ফরমেশন অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ক্লোরামিনস। জোন 3-তে যেই ক্লোরামিনসগুলো এখানে তৈরি হয়েছে সেগুলো ডিস্ট্রাকশন অফ ক্লোরামিনস অ্যান্ড ক্লোরো অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ক্লোরিন কমে যাচ্ছে। আর লাস্ট জোনে দেখা যাচ্ছে ফরমেশন অফ ফ্রি ক্লোরিন অ্যান্ড প্রেজেন্স অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ডস নট ডিস্ট্রয়েড। ঘটনাটা কি ঘটে, যে প্রথমে তো কিছু ক্লোরিন নষ্ট হয়ে গেল, তারপরে যেটা ঘটে, যে এই পৃষ্ঠায় আমাদের এই ফিগারটি দেওয়া আছে, তার বাম পাশের আগের পাতায় এই বিক্রিয়াগুলো দেওয়া আছে। HOCl এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। পানিতে যখন ক্লোরিন মিশানো হয়, পানির সাথে বিক্রিয়া করে এটা হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। পানির OH আর ক্লোরিনের Cl, এই দুটো মিলে হয়। এটা যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, তখন প্রথমে একটা ডাইক্লোরামিন মনোক্লোরামিন, মানে একটা ক্লোরিন আছে অ্যামিনের সাথে, একটা ক্লোরামিন, মনোক্লোরামিন। ক্লোরা হচ্ছে ক্লোরিনের জন্য, আর অ্যামিন হচ্ছে এটার জন্য, হ্যাঁ, মনোক্লোরামিন। তারপর আরও যখন আমরা ওখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে থাকি, মনোক্লোরামিন আরও বিক্রিয়া করে এটাকে বলে ডাইক্লোরামিন উৎপন্ন হয়। এবং তারপরে আরও যখন ক্লোরিনের সংস্পর্শ পায় এটা, তখন বিক্রিয়া করে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হয়ে যায় এটা। এখন এই যে মনোক্লোরামিন এবং ডাইক্লোরামিন, এগুলো আমরা যখন টেস্ট করি পানিকে, মনোক্লোরামিন বা ডাইক্লোরামিন টেস্ট হলেও সেগুলো কিন্তু রেসপন্স করে। আমরা যখন টেস্ট করি দেখা যায় যে হ্যাঁ, ওরা হাজিরা দেয় যে আমরা আসি, টেস্টে এটা ধরা পড়ে। সেই জন্য যত আমি ক্লোরিন মিশাবো, দেখা যাবে ক্লোরিনের পরিমাণ বাড়ছে, কারণ মনোক্লোরামিন এবং ডাইক্লোরামিন উৎপন্ন হচ্ছে, যেগুলোতে ক্লোরিনগুলো আমরা টেস্টে রেসপন্স করে। কিন্তু এরপরে যখন আরও ক্লোরিনের সাথে এটা বিক্রিয়া করবে, আরও যখন ক্লোরিন দিচ্ছি, এই যে ক্লোরিনের ডোজ বাড়াচ্ছি, তখন কিন্তু আরও ক্লোরিন পাচ্ছে, সেটা বিক্রিয়া করে সে যখন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হয়ে যাচ্ছে, তখন কিন্তু টেস্টে সেটা রেসপন্স করে না, সেটা আর অ্যাভেলেবল থাকে না। ফলে দেখা যায় যেগুলো আগে তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, বা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হচ্ছে, ফলে আর ক্লোরিন আকারে পাওয়া যাচ্ছে না, টেস্টে রেসপন্স করতেছে না, ফলে তখন দেখা যায় এটা কমে যাচ্ছে। যখন সমস্ত অ্যামিন, অর্থাৎ অ্যামোনিয়া, যে দ্রবীভূত অ্যামোনিয়া, ওগুলো শেষ হয়ে গেল, তারপরে যখন আমি আরও দেব, সেগুলোকে আমি পাবো যেগুলো জীবাণু মারার জন্য আমাদের আসলে সরাসরি কাজে লাগবে। কাজে আমাদের যখন কতটুকু ক্লোরিন দরকার, ফর এক্সাম্পল আমাদের যদি ক্লোরিন ডোজটা, টার্গেট ডোজটা হয় সে এরকম 0.4, তাহলে তো অবশ্যই আমাদের এত দিতে হবে, সন্দেহ নেই। কিন্তু যদি ধরেন আমাদের ক্লোরিনের টার্গেট ডোজটা হয় এরকম কোনো একটা জায়গায় 0.2 এর চেয়ে একটু বেশি, তখন কিন্তু আমি হরিজন্টালি আসলে আমার মনে হবে ডোজ এত দিলেও তো পাবো,
0.4 এর চেয়ে একটু বেশি 0.42 এরকম অ্যামাউন্ট দিলেও তো পাবো। আসলে সেটা আমাদের উচিত হবে না, আমাদের উচিত হবে এই পাশে এসে যেটা পাওয়া যাচ্ছে সেই পরিমাণ ডোজ দেওয়া। তাহলে আমরা নিশ্চিন্ত থাকবো যে এই জিনিসগুলো উৎপন্ন হয়ে শেষ হয়ে গিয়েছে এবং সমস্ত ক্লোরিনই জীবাণু মারার জন্য অ্যাভেলেবল থাকবে। এখন এটার নাম ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। তাহলে ব্রেক পয়েন্ট কোনটা? যেখানে লেখা আছে এই যে এই পয়েন্টটাকে বলে ব্রেক পয়েন্ট। এখানে একটা লাইনটা ভেঙে গিয়েছে, এটার নামই হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। এই হলো আমাদের ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন সংক্রান্ত যা জানা দরকার সেটা। ভালো থেকো।